রাত্রিরে শুতে যাওয়ার আগে প্রত্যেক দিনই স্নান করা অভ্যেস রিনার। শীত গ্রীষ্ম মানে না। রিনার দোতলার বাথরুমের নীল বাল্ব লাগিয়েছে। সারা বাড়িটা যখন নির্জন হয়ে আসে তখন শাওয়ার খুলে দিয়ে নীল আলো জেলে অনেকক্ষণ ধরে স্নান করে। নমস্কার, শুকতারায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাব শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি প্রাপ্তবয়স্কদের জন্য ছোট গল্প, বৃত্তের বাইরে। তো বাকিটা শুনতে থাকুন। একটা অস্পষ্ট চিৎকার রিনাও শুনতে পেয়েছিল, কিন্তু গ্রাহ্য করেনি। সারা গায়ে সাবান মেখে সে তখন স্পঞ্জ দিয়ে পিঠ ঘষার চেষ্টা করছিল। ঠোঁটে আলতো গুনগুন গান। আর একবার চিৎকার উঠতেই কোণের ঘরের দরজা খুলে মা বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কে চেঁচাচ্ছে বৌমা, আমাদের বাড়িতে নাকি? বন্ধ বাথরুমের ভেতর থেকে রিনা জবাব দিল, মনে হলো কাঞ্চার গলা। আবার বোধহয় আজ ওর মাথায় ভূত চেপেছে। বারান্দার রেলিং ধরে ঝুঁকে মা জিজ্ঞাসা করলেন, এই কাঞ্চা কাঞ্চা, কি হয়েছে, কি চেঁচাচ্ছিস কেন? একতলার কোণের ঘর থেকে কাঞ্চা হাউমাউ করে কি যেন একটা বলে উঠল। একটা বর্ণেও বোঝা গেল না, কিন্তু মনে হলো খুব ভয় পেয়েছে। বাথরুমের জানলা দিয়ে রিনা ধমকে সুরে বলল, এই কাঞ্চা চুপ কর, এত রাত্রিরে মানুষজন ঘুমাবে না? চিৎকার থামল না, বরং সত্যিকারের আতঙ্ক ফুটে উঠল। মা ডাকলেন, দীপু, দীপু ঘুমাচ্ছিস নাকি? আয় না একবার নিচে। রাত্রিরের স্নানটা তাড়াতাড়ি সারতে হলেও রিনা বিরক্ত হয়ে ওঠে, কিন্তু বেরোতেই হবে। সব জায়গায় স্পঞ্জ বুলোনো হলো না। তাড়াতাড়ি জল ঢেলে সাবান ধুতে লাগলো। মা ততক্ষণে শিপ্রাকেও ডেকে তুলেছেন। দীপুর গম্ভীর গলা শোনা গেল, কি হয়েছে কি? আজ আবার জ্বালাচ্ছে তো কাঞ্চাটা, বলেছে ওকে দেশে পাঠিয়ে দাও। গত বছর কাশিয়াং বেড়াতে গিয়ে এই নেপালি ছেলেটাকে নিয়ে আসা হয়েছিল। ওর বাবাই বলেছিল এখানে খেতে পাচ্ছে না, কলকাতায় বাবুদের কাজ করে খেয়ে পড়ে তবু বাঁচবে। 14-15 বছরের হাসি খুশি একটা ছেলে, যেমন বিশ্বাসী তেমন খাটতে পারে, কোনো কথাই না নেই। বাড়িতেই সবারই ছেলেটাকে খুব পছন্দ, কিন্তু একটা মুশকিল হয়েছে ছেলেটাকে নিয়ে। সন্ধ্যার পরই ও কেমন যেন বদলে যায়, মুখ চোখে ভয়ের ছাপ পড়ে। অন্ধকারের মধ্যে একা একা গেলেই ও চেঁচিয়ে ওঠে। দারুণ ভূতের ভয় পায় ছেলেটা। প্রথম প্রথম বাড়ির সবাই হাসি ঠাট্টা করে ওর ভয় ভাঙাবার চেষ্টা করেছিল, কিন্তু বহু জন্মের পাহাড়ি কুসংস্কার সহজে যাবার নয়। নিচতলায় ভাড়ার ঘরে শুতে দেওয়া হয়েছে কাঞ্চাকে, কিন্তু প্রায় রাত্রিরেই ও ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। আসলে একা ঘরে শোবার অভ্যেস ওর নেই, কিন্তু বাড়ির চাকরকে আর কোথায় শুতে দেওয়া যাবে? কিছুদিন দোতলার বারান্দায় শুতে দেওয়া হয়েছিল, তাতে ওর ভয় কমেনি। তাছাড়া নিচতলাটা একেবারে ফাঁকা পড়ে থাকে। এখন ওর সঙ্গী হিসেবে একটা কুকুর কিনে দেওয়া হয়েছে। কুকুরটা রাত্রে ওর ঘরে শোয়। এমনিতে ছেলেটা নিজের দিনের বেলায় বেশ সাহসী। দুপুরবেলার বৈঠকখানায় যেবার চোর ধরা পড়ল, তখন কাঞ্চাই তো ছুটে গিয়ে লোকটাকে জাপটে ধরেছিল, আর একটু হলে ভুজালি চালিয়ে দিত। অথচ রাত্রি হলেই যত ওর রাজ্যের ভয়। রোজ খাবার সময় ও রিনার আর শিপ্রাকে শোনায় ভূতেরা নাকি ওর ঘরে ফিসফিস করে, ওকে ভয় দেখাবার জন্য হাসে। আসলে পুরনো বাড়ি, মোটা মোটা দেয়ালে নোনা ধরার গন্ধ। দিনের বেলাতেও নিচতলাটা অন্ধকার হয়ে আসে। সিঁড়ির তলার অন্ধকার জায়গাটার দিকে তাকালেই এমনিতেই গাটা ছমছম করে ওঠে কাঞ্চার। তাই আজকে কাঞ্চার এই চিৎকারটা যেন একটু বেশি চরম লাগছে। ওরা তিনজন নিচে নেমে গেল। গোলমাল থামেনি, সবাই মিলে উত্তেজিতভাবে কী যেন বলছে। রিনা তাড়াতাড়ি ব্লাউজ সায়া পরে নিল, শাড়িটা জড়িয়ে নিয়ে এক ঝটকায় দরজা খুলে বেরিয়ে এলো। মাথাটা ভালো করে মোছা হয়নি, টপ টপ করে জল পড়ছে।
দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে। কাঞ্চার ঘরে উকি দিয়ে রিনা জিজ্ঞাসা করল, কি হয়েছে রে? কাঞ্চার থেকেও এখন বেশি চেঁচাচ্ছে শিপ্রা, কিন্তু তার কথা শোনার আগে রিনা নিজেই দেখতে পেল কাঞ্চার হাতে একটা শাবল। ঘরের মেঝেটা অনেকখানি খুঁড়ে ফেলেছে। এই ঘরের মেঝেটা অনেক দিন ধরেই এবড়ো খেবড়ো, বহুকালের ড্যাম্পে মাটি একরকম ফুলে ফুলে ওঠা। কাঞ্চা প্রায় বলে রাত্রে নাকি ওর বিছানার তলায় গুম গুম শব্দ হয়। তাই শুনে শিপ্রা বলেছিল, তোর ঘরের ঠিক নিচেই পাতাল পর্যন্ত একটা সুড়ঙ্গ আছে, তাই না রে? আজ কাঞ্চা কারুকে কিছু না বলে শাবল দিয়ে সিমেন্টের মেঝেটা খুঁড়ে ফেললো। রিনা দেখতে পেল সেখানে একটা মাথার খুলি। কাঞ্চা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, মুখখানা তার রক্তহীন ফ্যাকাশে, গলা দিয়ে তার আওয়াজ বেরোলো না এখনও। শিপ্রা তার মাকে জড়িয়ে ধরেছে। বাচ্চা কুকুরটা শুকছে সেই মোড়া মাথার খুলি, কুই কুই করে শব্দ করছে। রিনার বুকের মাঝে ধক করে উঠল, পায়ের জোর চলে গেল। মনে হলো এক্ষুনি মাটিতে ঝুপ করে পড়ে যাবে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তীব্র গলায় বলল, এ কি? সঙ্গে সঙ্গেই মা আর শিপ্রা কান্না মেশানো চিৎকার। একমাত্র দীপুই ঠান্ডা মাথা। সে জিজ্ঞাসা করল, এই ছোড়া, তুই হঠাৎ মাঝরাত্রে ঘর খুঁড়তে গেলি কেন? মা বললেন, কি সর্বনাশ, এটা কি করে হলো এখানে? এই দীপু, আমি তো কী করে জানবো? পুরনো বাড়ি, কবেকার কী সব ব্যাপার। তোর দাদাকে খবর দে, আমার মাথা ঘুরছে। এই শিপ্রা, ওরকম করছিস কেন? দাদাকে খবর দেবার কি হয়েছে? মা আর শিপ্রার ভয় দেখে রিনার প্রথম আতঙ্কটা কেটে গেল। মা শিপ্রা দুজনেই দুজনকে জড়িয়ে রয়েছে, দুজনেরই চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। রিনা তাড়াতাড়ি উঠোনের আলোটাও জ্বেলে দিল। মাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, দেখেই তো মনে হচ্ছে বহুদিনের পুরনো। দীপু এগিয়ে পা দিয়ে খুলিটাকে ঘুরিয়ে দেখার চেষ্টা করল। মা আত্মস্বরে বলল, ছুস না, এই দীপু সরে আয়। মা দীপুর হাত ধরতে যেতেই দীপু হাত ছাড়িয়ে দিয়ে বলল, দাঁড়াও না, আমার ডাক্তার বন্ধুর অলোকের ঘরে দুটো কঙ্কাল আছে, কতবার তাতে হাত দিয়েছি। খুলিটা সত্যিই খুব পুরনো, ভেতরে মাটি ভর্তি, চোয়ালের খানিকটা ফেটে গেছে, চোখের জায়গাটা দুটো শূন্য গর্ত। শিপ্রা ভয়ে মার পিঠে মুখ গুজে দিয়েছে। দীপু বলল, মনে হচ্ছে এর নিচে আরও হাড়গোড় আছে, একটা গোটা মানুষই ছিল। শখানেক বছর আগে কেউ বোধহয় এই লোকটাকে খুন করে এখানে পুঁতে ফেলেছিল, কিংবা এমন হতে পারে যে এই জায়গাটা ছিল কবরখানা। রিনা বলল, কিন্তু বাড়ির ভিত খোঁড়ার সময় তা তো কেউ দেখেনি। হয়তো বাড়ির মালিকই কাউকে পুঁতে রেখেছিল। যাকগে, এ কাঞ্চা, বেরিয়ে আয়, কুকুরটাকে নিয়ে আয়। ভয়, উত্তেজনা ও চেঁচামেচি চলল আরও কিছুক্ষণ। দীপু শেষ পর্যন্ত বলল, এখন এ ঘরে তালা দেওয়া যাক। কাঞ্চা, আমার ঘরেই তুই শুয়ে থাক আজ, কাল সকালে আমি বাকি মেঝেটা খুঁড়ে দেখবক্ষণ। মা জিজ্ঞাসা করলো, কেন? তুই খুঁড়বি কেন? রিনা বলল, বলা যায় না তো, গুপ্তধন টুপ্তধনও থাকতে পারে। দীপু হেসে বলল, যা বলেছ, হয়তো গুপ্তধন পুঁতে রেখেছে কেউ। এই কাঞ্চা, তোর বিছানা নিয়ে চলে আয়। বৌদি, তুমিও না হয় মাদের ঘরে গিয়ে শো, ভয় পাবে রাত্রিরে। আমি অত ভয় পাই না। না বৌমা, তুমি আমার ঘরেই এসো। কাঞ্চার ঘর বন্ধ করে উঠানের আলো নেভানোর পর নিচতলাটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। সিঁড়িতে ওঠার আগে শিপ্রা আবার মাকে জড়িয়ে ধরল। রিনা রইল সবার পেছনে। শিপ্রা কাঁপো কাঁপো গলায় বলল, মনে হচ্ছে উঠানে একটা কিসের শব্দ হচ্ছে না? রিনা বলল, ধ্যাত, কোথায় শব্দ? দীপু বলল, শিপ্রাটা সবসময় ভয়, এত বড় মেয়ে, চল তোকে একবার একা রেখে আসি নিচে। ওরে বাবা! শিপ্রা 2-3টে সিঁড়ি লাফিয়ে ওপরে উঠে এলো। রিনা মাদের ঘরে গেল না, নিজের ঘরে এলো শুতে। ভালো করে ঘরের দরজা জানলা বন্ধ করে খাটের নিচেও একবার উকি মেরে দেখল। একা শোবার অভ্যেস আছে রিনার। 1 সপ্তাহ অন্তর 1 সপ্তাহ করে নাইট ডিউটি থাকে দেবনাথের। খবরের কাগজে চাকরি। রাত 2-2:30 সময় ডিউটি শেষ হয়। বিয়ের পর প্রথম কয়েক মাস রাত 2:30-টের পরই হেঁটে বাড়ি ফিরতে আসতো। জেগে থাকতো রিনা। এখন রিনা তাকে বারণ করে দিয়েছে অত রাত্রে ঝুঁকি নিয়ে ফিরতে। গুন্ডা বদমাইশদের হাতে পড়লেই তো শেষ। একদিন পুলিশের গাড়ির থানাও নিয়ে গিয়েছিল। নেহাত
খবরের কাগজে চাকরি করে বলেই অফিসের টেলিফোন করে ছাড়া পায়। কলেজে পড়ার সময়ও রিনা বারবার হোস্টেলে কাটিয়েছে। তার ঘরে অবশ্য আরও 2টি মেয়ে শুতো, কিন্তু কখনো কখনো তারা হয়তো বাড়িতে গেছে আর ফেরেনি। রিনা একা ঘরে শুয়ে থেকেছে, তার কোনো দিন ভয় করেনি। খাটের তলাটা দেখে নিল নিশ্চিন্ত হয়ে। রিনা শাড়ি ব্লাউজ সায়া খুলে নাইটি পরে নিল। সারা বাড়ি এখন নিস্তব্ধ হয়ে গেছে, পাড়াটাও বেশ নির্জন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে রিনা ভাবল, শিপ্রার বড় বেশি ভয়। কচি খুকি 23 বছরের মেয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ কান্না জুড়ে দিয়েছে। কাঞ্চার চেয়েও ওর ভয় যেন বেশি। রিনার টুতের ভয় নেই, কিন্তু চোর ডাকাতকে তার বড্ড ভয়। রাত দুপুরে তার ঘরে যদি একটা চোর ঢোকে, ঘুম ভেঙে তাকিয়ে দেখতে পেলে রিনা হয়তো অজ্ঞান হয়ে যাবে। অবশ্য তার আগে ভালো করে দেখে নেবে সত্যিকারেরই চোর কিনা। দেবনাথের মতন করবে না। দেবনাথ একদিন মাঝরাতে বাথরুমে যাওয়ার সময় বেরিয়েছিল। সিঁড়িতে দীপুকে দেখেই চেঁচিয়ে উঠেছিল, চোর চোর। দীপুও তখন বাথরুমে যাওয়ার জন্যই নিচেই এসছিল। সে যত বলে দাদা আমি, দেবনাথ শুনতেই পায়নি। তারও স্বরে চেঁচিয়েছিল চোর চোর বলে। চুল আঁচড়ানো শেষ করে রিনা মুখে ক্রিম মাখতে লাগলো। তারপর গ্লিসারিনের শেষে থেকে খানিকটা গ্লিসারিন মাখলো ঠোঁটে আর কনুয়ের কাছে। অনেক মেয়ের 2 কনুইয়ের কাছে কীরকম খসখস হয়ে যায়। রিনা একদম পছন্দ করে না। রিনা আবার ভাবল, দীপুর কিন্তু সাহস আছে, দীপুর স্বাস্থ্য ভালো, কিন্তু স্বাস্থ্য ভালো হলেও সবাই সাহসী হয় না। তবে এটা ঠিক, দীপু যখন পা দিয়ে মরার মাথার খুলিটায় ঠক্কর মারছিল, তখন রিনারও বুকের মধ্যে শিরশির করছিল একটু একটু। ঠিক ভয় নয়, অন্যরকম কি যেন। সুইচ টিপলেই ইলেকট্রিক আলো, এর মধ্যে ভয় পাবার কি আছে? কিন্তু শুধু একটা মরার মাথা দেখেই কীরকম যেন লাগে। ওখানে এলো কি করে? ঘরের মেঝেতে মরার মাথা, কেউ কখনো এরকম শোনেনি। দেবনাথের বাবা এই বাড়িটা কেনার ব্যবস্থা পাকা করে বহুদিন আগে। হঠাৎ তিনি এলাহাবাদের অফিসের কাজে গিয়ে সেখানেই হার্টফেল করেন। দেবনাথরা পরে বাড়িটা কিনে ফেলে 37,000 টাকার বিনিময়ে। 37,000 টাকায় বাড়িটা একটু সস্তা বলতেই হবে, যদিও বাড়ি বহুত পুরনো, কিন্তু জায়গা আছে অনেকটা। কিন্তু এ পর্যন্ত বাড়িটা সম্পর্কে কোনো দুর্নাম তো কখনো শোনা যায়নি। এই 11 বছর ওরা কখনো দেখেওনি কিছু। রিনারই তো বিয়ে হয়েছে 8 বছর। আলো নিভিয়ে খাটে উঠতে গিয়ে রিনার হঠাৎ একটু ভয় করল। যতক্ষণ আলো জ্বালা ছিল তার কিছুই তার মনে হয়নি, খালি তার মনে হচ্ছে ঘরের মধ্যে যেন কেউ আছে। প্রথমে ভয়টা কাটিয়ে ফেলার জন্য রিনা চোখ বুজে শুয়ে রইল কিছুক্ষণ। অন্য কথা ভাবার চেষ্টা করল। পুজোর সময় পুরী যাবার কথা বলেছিল দেবনাথকে, কিন্তু দেবনাথ কিছুতেই নাকি ছুটি পাবে না। প্রায় 3 বছর কলকাতা ছেড়ে কোথাও যাওয়া হয়নি তার। রিনা কিছুতেই ভয়টা তাড়াতে পারছে না। খালি মনে হচ্ছে মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে চুপ করে। তার নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। তার মুখখানা রিনার মুখের খুব কাছে ঝোঁকানো। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থেকে ভয়টা ক্রমশই যেন বাড়ছে, তাকে আচ্ছন্ন করে ফেলছে। তখন ঝট করে রিনা চোখ মেলে তাকালো। ধড়মড় করে উঠে আলো জ্বালল। কেউ কোথায় নেই, নিছক মনের বিকার। অন্য কোনো রাতে এরকম মনে হয় না, শুধু আজই নিচতলায় ওটা দেখার পর মনটা দুর্বল হয়ে গেছে। খাটের তলা, আলমারি, আলনার পাশগুলো আবার ভালো করে দেখল। কোনো রকম সন্দেহের বিন্দুমাত্র কারণই নেই। দরজা জানলা সব বন্ধ। ঘরের ভেতরটা একটু গুমোট হয়ে গেছে, সেই জন্যই বোধহয়। রিনা দারুণ জেদি মেয়ে। অকারণে সে আজ ভয় পাচ্ছে বলে নিজের ওপর বিরক্ত হয়ে উঠল। একটা জানলা খুলে দিল রাস্তার দিকের, সেখান থেকে তাকিয়ে বাইরে চেয়ে রইল। ঠুনঠুন করে একটা রিক্সা যাচ্ছে। রিক্সার ওপর কাত হয়ে শুয়ে আছে একটা লোক। তাছাড়া রাস্তায় আর জনমনুষ্য নেই। এক ঝলক হাওয়া এসে তার মুখে লাগতেই ভয়টা অনেক কেটে গেল। অন্য মেয়ে হলে ওইটুকুতেই খুশি হয়ে আবার এসে শুয়ে পড়ত, কিন্তু রিনা অকারণে ওরকম ভয় পাবার জন্য নিজের মনকে একটু শিক্ষা দিতে চাইল। দরজার ছিটকানি খুলে বাইরে বেরিয়ে এলো। সাধারণত সে পাতলা স্বচ্ছ নাইটি পরে ঘরের বাইরে বেরোয় না রাত্রে,
কিন্তু ড্রেসিং গাউনটা আজ কেচে দিয়েছে, এখনও শোকায়নি। এখন সবার দরজা বন্ধ, কেউ তাকে দেখবে না অবশ্য। ভয়টাকে একেবারেই শায়েস্তা করার জন্য রিনা বারান্দার আলো জ্বালালো না। অন্ধকারে রেলিংয়ের কাছে এসে তাকালো ওঠানোর দিকে। ওপরে 3 তলায় দীপুর ঘরে আলো নিভে গেছে। মা শিপ্রার ঘরও অন্ধকার। রিনার ছিটকানির খোলার শব্দ কেউ শোনেনি। অন্ধকারে চোখটা সইয়ে নেবার চেষ্টা করে রিনা ওঠানোর দিকে চেয়ে রইল। তার ঘরের দরজা একটুখানি খোলা, একটা আলো রেখা এসে পড়েছে বারান্দায়। নিমতলাটা সেই জন্যই আরও বেশি অন্ধকার লাগছে। একটু বাদে চোখে খানিকটা সইয়ে এলো। কাঞ্চের ঘরটা তালা বন্ধ দেখা যাচ্ছে। ওর ভেতরে আছে মাথার খুলিটা, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। কিছুক্ষণ তাকিয়ে নিশ্চিত হলো রিনা। পেছনে ফিরতে যাচ্ছে এমন সময় একটা শব্দ শুনতে পেল নিচে। কে যেন উঠোনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গেল হালকা পায়ে। চোররা ভেতরে একটা বাচ্চা ছেলেকে আগে ঢুকিয়ে দেয়। হঠাৎ যেন তার সমস্ত ভয় চলে গেছে, অদম্য সাহস এসেছে বুকে। দৃষ্টি প্রাণপণ তীক্ষ্ণ করে আবার তাকালো উঠানো। খুঁজতে লাগলো, আবার সেই শব্দ। রিনা চেঁচিয়ে ডাকলো, দীপু দীপু। আলো জ্বালার জন্য ছুটে গেল সূর্যের দিকে। যে দৌড়াচ্ছে সে মানুষ নয়, মানুষ হতে পারে না। রিনা এবার স্পষ্ট দেখতে পেয়েছে একটা কালো কুচকুচে বালিশের মতন কিছু একটা উঠানের এপাশ থেকে ওপাশে গড়িয়ে গেছে। লম্বা লম্বা চুলোওয়ালা একটা মানুষের মাথা হতে পারে, সেই সঙ্গে চাপা কান্নার মতন আওয়াজ। রিনার ডাক নিশ্চয়ই দীপু শুনতে পায়নি, মা শিপ্রাও জাগেনি। কিন্তু আলো জ্বলতে রিনা এবার দেখতে পেল তাদের কুকুরটা নিচতলার উঠানে ছুটে ছুটে বেড়াচ্ছে আর ডাকছে কুই কুই করে। কুকুরটাকে তো দীপু 3 তলায় নিয়ে গিয়েছিল, কোন ফাঁকে আবার নিচে নেমে এসছে। কুকুরটা অকারণেই উঠানের এপাশ ওপাশ ছুটছে। এবার সত্যিই দারুণ ভয় পেয়েছে রিনার। ইস, মানুষ এইভাবেই তো ভয় পায়। মনটা আজ দুর্বল হয়ে পড়েছে, তাই কুকুরটাকে চিনতে পারেনি। কালো রঙের বালিশ কিংবা শুধু কোনো মানুষের মাথা আবার উঠানের দিকে এদিক ওদিক গড়ায় নাকি? ভাগ্যিস দীপুরাকে ওঠেনি, নইলে দীপু নিশ্চয়ই তাকে ঠাট্টা করে করে একেবারে কাঁদিয়ে ছাড়ত। কুকুরটা ওখানে গিয়ে ওরকমভাবে ছোটাছুটি কেন করছে? জন্তু জানোয়ারদের ব্যবহার কি কোনো ঠিক আছে? রিনা ফিসফিস করে ডাকলো, লিজি লিজি, ওপরে উঠে আয়। কুকুরটা তবুও শুনল না, অনবরত উঠানে ছোটাছুটি করছে, যেন কিছু একটা জিনিসকে সে তাড়া করে বেড়াচ্ছে বারবার, অথচ কিছুই নেই। রিনা আবার ডাকলো, লিজি লিজি, কাম হিয়ার। 3 তলায় দীপুর ঘরে খুট করে আলো জ্বলে উঠল। একটু আগে রিনার চিৎকার সে শুনতে পায়নি, এখন এই ফিসফিসানি ডাকেই তার হয়তো ঘুম ভেঙে গেছে। নেমে আসছে। রিনা তখন খেয়াল করলো যে সামান্য একটা পাতলা নাইটি পরে আছে। শরীরের সমস্ত কিছুই এতে স্পষ্ট দেখা যায়। এই পরে দেওরের সামনে দাঁড়ানো যায় না। রিনা ঝট করে নিজের ঘরে ঢুকলো, আলো নিভিয়ে দরজা বন্ধ করে দিল নিঃশব্দে। সে যে ঘর থেকে বেরিয়েছিল সেটাই দীপুর জানবার দরকার নেই, কিন্তু বারান্দার আলোটা নেভানো হয়নি। দীপু দোতলায় নেমে এসে একবার অনুচ্চ গলায় জিজ্ঞাসা করলো, কে কে কথা বলছিল? রিনা কোনো সাড়া দিল না। মা আর শিপ্রা দুজনেই বেশ গাঢ় ঘুমে। আজ আবার ভয় পাবার পর বোধ হয় বেশি ঘুমোচ্ছে। দীপুর গলার আওয়াজে কেউ জাগলো না। দীপু বারান্দার এদিকে এলো, রিনার ঘরের দরজার সামনে একবার দাঁড়ালো। ভেতর থেকে রিনা সব বুঝতে পারছে। দীপু চাপা গলায় বাইরে থেকে জিজ্ঞাসা করলো, বৌদি ঘুমোচ্ছ? রিনা একবারও উত্তর দিল না, দরজার কাছেই দাঁড়িয়ে আছে। দীপু উত্তর না পেয়ে নিঃশব্দে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর বারান্দার আলো নিভিয়ে ডাকতে লাগলো, লিজি লিজি, লিজি। রিনা শুনতে গেল। দীপুর গলার আওয়াজ ক্রমশ একতলার দিকে নেমে যাচ্ছে। রিনা সামান্য একটু হেসে বিছানায় এসে শুয়ে পড়ল। 2 হাতের পাঞ্জায় চোখ দুটো ঢেকে রইল। এখন আর তার ভয় করছে না। দেবনাথ বলল, পুলিশে খবর দেওয়া দরকার, খুন ঠুনের ব্যাপার মনে হচ্ছে। দীপু বলল, কিন্তু দাদা এ অন্তত 50-60 বছর আগেকার পুরনো ব্যাপার, পুলিশ এখন এর কী করবে? কী করে বুঝলে এত পুরনো? দেখছো না, খলিটা ছাড়া আর সবই ঝুরঝুরে হয়ে গেছে। শিপ্রা দিনের আলোতেও ভয় পাচ্ছে।
শুকনো গলায় বলল, ছোদ্দা, আর একটু খুঁড়ে দেখো না, যদি আরও থাকে টাকে। তা বলে সারা বাড়ি কি খুঁড়ে ফেলবো নাকি? দেবনাথ জিজ্ঞাসা করলো, কি করে জানলি আর নেই? এমা, কবরখানা ছিল না, বোঝাই যাচ্ছে। ডেড বডিটাকে লম্বালম্বি শুয়ে কবর দেওয়া হয়নি, একটা পুটলির মতন করে এখানে পুঁতে ফেলা হয়েছিল। বস্তা আর পুরনো খবরের কাগজের টুকরোও রয়েছে। অনেক সময় ছোট ছেলের মরা ওই রকমভাবে কবর দেয়। ছোট ছেলে নয়, রীতিমতো বয়স্ক, স্ক্যাল দেখলেই বোঝা যায়। খুব সম্ভবত কোনো মহিলার স্ক্যালিটন। মেয়ে ছেলে, হ্যাঁ, জামা কাপড়ের কোনো চিহ্ন নেই যদিও, কিন্তু দেখো না, ভেতরে 2-3টে ভাঙা কাচের চুড়ি রয়েছে। যা, তোকে আর ডিটেকটিভগিরি করতে হবে না, পুলিশে খবর দিয়ায়। পুলিশ কিছু কিছু করুক না করুক, খবর দেওয়া আমাদের কর্তব্য। মা বললেন। তখনই আমি বলেছিলাম, এই পুরনো বাড়ি কিনতে হবে না, অপয়া বাড়ি। এর চেয়ে মধ্যমগ্রাম কিংবা বারাসাতে একটু ছোট দেখে নতুন বাড়ি নিলে। দীপুই সকালবেলা শাবল নিয়ে মেঝের অনেকখানি খুঁড়ে ফেলে হাড়গোড় সব বার করেছে। দীপুর উৎসাহ বেশি ছিল গুপ্তধন খুঁজে পাওয়ার। অনেকগুলো হাড়গোড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। বেশ গভীর গর্ত করে মরাটাকে পোঁতা হয়েছিল বোঝা যায়। যে কোনো কারণেই হোক, সেটা ক্রমশ উঁচু হয়ে উঠেছে। ঘরের মেঝের খানিকটা জায়গা ঢিপির মতন হয়ে ফুলেছিল। পুরনো বাড়ির মেঝে ড্যাম্প লেগে অনেক সময় এরকম হয়। আগে ওদের কিছুই মনে হয়নি এ সম্পর্কে। ব্যাপারটা যে অনেক দিনের পুরনো আর এর একটা প্রমাণ পাওয়া গেল। গর্তটার মধ্যে ছেঁড়া জটের বস্তা আর খবরের কাগজের টুকরো ছিল কয়েকটা। ড্যাম্পের কাগজগুলো লালচে হয়ে পড়ে গেছে, তবুও দীপু তার পাঠোদ্ধার করার অবশেষ চেষ্টা করে ফেলল খানিকটা। একটুখানি পড়তেও পারল। কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরের প্রস্তাবের একটা প্রতিবাদ সভার রিপোর্ট। কলকাতা ব্রিটিশ সরকারের রাজধানী 1911 সাল পর্যন্ত। এই কাগজটা নিশ্চয়ই তার আগের। বাড়িতে এরকম একটা সাংঘাতিক কাণ্ড। রিনা কিন্তু তা নিয়ে খুব বেশি ব্যস্ত নয়। সে মাঝে মাঝে ওখানে এসে ঘুরে যাচ্ছে আর অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কি করে খবর ছড়িয়ে যায় কে জানে। তাদের বাড়ির সামনে বিরাট ভিড় জমে গেছে। পাড়া প্রতিবেশীরা এসে নানান উদ্ভট গল্প জুড়ে দিয়েছে। রান্নার ঠাকুরটা রাত্রে এখানে শোয় না, সে থাকে কাছের একটা বস্তিতে। সকালবেলা সে এসে এই কাণ্ড দেখে হইচই করেছিল। রিনা তাকে ধমক দিয়ে বলেছিল, এসো রান্নাঘরে, একটা মরার মাথা খুঁজে পাওয়া গেছে বলে এ বাড়িতে কি খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে? কেউ অফিস টফিস যাবে না? একটা ব্রিটিশ কোম্পানিতে স্টেনোগ্রাফারের কাজ করেন রিনা। সে অফিসে হুটহাট করে ছুটি নেওয়া যায় না। সবাই মিলে জেরা শুরু করেছে কাঞ্চাকে। দিনের বেলা কাঞ্চার চোখে মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। চোর ডাকাত ধরার মতোই ভূতের রহস্য বার করে ফেলার কৃতিত্ব ও এখন গর্বিত। সে জোর দিয়ে বলছে, জিন মাটির তলায় আর থাকতে চাইছিল না, তাই রোজ রাত্রিরে সে শুয়ে পড়ার পর তার কানে কানে কথা বলতো। জিন চেয়েছিল গর্ত খুঁড়ে তাকে বের করে দিতে। এই রহস্যটা নিয়ে সবাই খুব মশগুল করে রইল। এখন মরার মাথাটা দেখার পর অনেকেই হয়তো ভয় পেতে পারে, কিন্তু কাঞ্চা আগে থেকেই টের পেয়েছিল। কী করে? সে তো অনেক দিন থেকেই বলছিল, ই ঘরে ভূত আছে, ও ঘরের মাটির তলায় খুটখুট করে শব্দ হয়। এটা কী করে সম্ভব? এর ব্যাখ্যা কী? নাইট ডিউটি থেকে ফিরে সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমায় দেবনাথ। তখন ঘুমোতে পারেনি, এজন্য মুখখানা তার বিরক্ত, তার ওপর এই ঝঞ্ঝাট। সে একটু শান্তপ্রিয় লোক, বেশি লোকজন তার পছন্দ হয় না। দেবনাথ ব্যস্তভাবে চেঁচিয়ে উঠল, এই এই দীপু, ও কী করছিস? না না, বারণ করছি। দীপু ততক্ষণে হাতে শাবল নিয়ে গর্তটার মধ্যে নেমে পড়েছে। গেঞ্জি পরা তার সবল শরীরে ফুটে উঠেছে হাতের মাসল। হাসতে হাসতে বলল, দাঁড়াও দেখি না, নিচে আরও কিছু আছে নাকি। না, দেখতে হবে না, উঠে আয়। একটা ডেড বডি বছরের পর বছর পচেছে ওখানে, অস্বাস্থ্যকর জায়গা। দীপু তার দাদার সব কথা শোনে না। উঠে না এসে শাবল দিয়ে এদিক ওদিক খুঁচিয়ে দেখতে লাগলো। ঘরের দরজার কাছে ভিড় একেবারে ভেঙে পড়ল। একটা অতি উৎসাহী ছেলে তো হুমড়ি খেয়ে পড়েই যাচ্ছিল। নতুন করে চেঁচামেচি শুনে রিনা আবার এসে জিজ্ঞাসা করলো, আর কিছু পাওয়া গেল? রান্নার ঠাকুরকেও সেদিকে ছুটে আসতে দেখে তাকে ধমক দিয়ে বলল, আবার তুমি এসেছো এখানে? যাও, ডালটা নামিয়ে ফেলো, 9টা বাজে প্রায়। মা এসে পাগলের মতো চেঁচাতে লাগলো, দীপু শিগগিরই উঠে আয়, শিগগিরই আয়, না হলে আমি।
দু হাতের তালুতে ভর দিয়ে লাফিয়ে ওপরে উঠে এলো দীপু। হাসতে হাসতে বলল, না আর কিছুই নেই, ডেফিনেটলি গুপ্তধন নয়, ক্লিন মার্ডার কেস। দেবনাথ বলল, তুই যদি পুলিশের কাছে না যাস আমিই তাহলে যাই, অন্তত ভিড় সামলাবার জন্য পুলিশ ডাকা দরকার। দীপু কোনো উত্তর না দিয়ে দাদার প্রস্তাবেই সম্মতি জানালো। অর্থাৎ মাটি মাখা গায়ে তার পক্ষে থানায় যাওয়া সম্ভব নয়, যেতে হলে দাদারই যাওয়া উচিত। বিরক্ত মুখে ভিড় ঠেলে বেরিয়ে এলো দেবনাথ। মা বললেন, দীপু কারুকে ছুবি না বাবা, যা আগে চান করে আয়। যাচ্ছি, দাঁড়াও না। না যাচ্ছি না, কোন অজাত কুজাতের মরা তার ঠিক নেই। মরার আবার জাত কি মা, মরার আগেই তো জাতপাতের ঝামেলা। ভিড়ের মধ্যে পাড়ার কয়েকজন প্রবীণ লোকও ছিল। দীপু তাদের জিজ্ঞাসা করলো, জ্যাঠামশাই, আমাদের আগে যারা এই বাড়িতে ছিল তাদের ফ্যামিলিতে কোনো খুন কিংবা নিরুদ্দেশের ঘটনা শুনেছেন? দু তিনজন বৃদ্ধ একসঙ্গে কথা শুরু করলেন। তাদের কথা থেকে এইটুকু জানা গেল যে আগে থাকতো শুধু বুড়ো বুড়ি আর তাদের একটা ছোট ছেলে। বুড়ো বুড়ির বড় ছেলে চাকরি করতো এলাহাবাদে, তার সঙ্গে বাপ মার বেশি একটা বনাবন্যা ছিল না। বুড়ো মারা যাওয়ার পর বড় ছেলে এসে মা আর ছোটো ভাইকে নিয়ে গেছে এলাহাবাদে, আর উকিলের মারফত বিক্রি করে দিয়েছে এই বাড়ি। বুড়ো মরার পর পাড়ার লোকেরাই তাকে পুড়িয়ে এসেছে, সুতরাং সে সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে এ বাড়ি অবশ্য বুড়ো বুড়ির পৈতৃক ছিল না, তারাও এ বাড়ি কিনেছিল বছর 30 আগে। কিন্তু বছর 30 আগে এ বাড়ি কার ছিল এই সম্পর্কে পাড়ার প্রবীণদের মধ্যে মতদ্বৈত দেখা গেল। কেউ বলল আগে এ বাড়ির মালিক ছিল একজন মুসলমান জমিদার, তিনি এ বাড়ি ভাড়া খাটাতেন। আবার কেউ বললেন এখানে আগে একটা স্কুল ছিল। অর্থাৎ 30 বছর আগেকার স্মৃতি কারোরই নিশ্চিত নয়। ভিড় ঠেলে বাড়ির একেবারে ভেতরে চলে এলো একটা যুবক, ধুতি আর হ্যান্ডলুমের পাঞ্জাবি পরা, পাঞ্জাবির হাতাকুনি পর্যন্ত গোটানো। হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, বাড়ির সামনে এত ভিড় দেখে শুনলাম নাকি বাড়িতে খুন হয়েছে? দীপু তাকে বিশেষ পাত্তা দিল না, এক পলক তার দিকে তাকিয়ে আবার বৃদ্ধদের গল্প শুনতে লাগলো। ছেলেটি দীপুর হাত ছুঁয়ে আবার বলল, কি হয়েছে দীপুদা, কী ব্যাপার? দীপু তাচ্ছিল্যের সঙ্গে শুধু বলল, মরার মাথা। এমনভাবে সে উচ্চারণ করলো যেন বলতে চাইলো আমার মাথা। ছেলেটি দমল না, বলল, ভিড় দেখে আমি আর থাকতে পারলাম না, একটা কাজে যাচ্ছিলাম, তারপর বাড়ির সামনে এত ভিড় দেখে মনে হলো নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ছেলেটির ভাব এমন যে এবাড়ির কোনো বিপদ হলে তার প্রতিকার করা তারই দায়িত্ব। সমস্ত কাজ তুচ্ছ করে তাকে ছুটে আসতেই হবে। দীপু তাকে বলল, ওই শাবলটা সরিয়ে রাখো তো রমেন, গর্তে পড়ে যাবে। রমেন নিচু হয়ে শাবলটা তুলতে তুলতে আর চোখে একবার শিপ্রার দিকে তাকালো। কঙ্কালের খড়িটার দিকেও তার চোখ পড়েছিল, কিন্তু সেটা সে অগ্রাহ্য করল। বারবার তাকিয়ে যাচ্ছিল শিপ্রার দিকে। শিপ্রা ভিড় থেকে একটু সরে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। রমেনও এক ফাঁকে এসে তার পাশে দাঁড়ালো। পুলিশ যখন এলো, রিনা তখন অফিসে বেরোচ্ছে। ভিড় ঠেলে রিনা বেরোতে পারছিল না। পুলিশ যখন এলো, রিনা তখন অফিস বেরোচ্ছে। ভিড় ঠেলে রিনা বেরোতে পারছিল না, পুলিশের জন্যই ভিড় ফাঁকা হয়ে গেল। বাড়ির সামনের রাস্তাটা তখন লোকে লোকারণ্য। কত রকম গল্প লোকের মুখে মুখে তখন ফিরছে তার ঠিক নেই। এ বাড়ির প্রত্যেকটা লোকই তখন দর্শনীয়। সিনেমার অভিনেত্রীকে দেখার মতন লোকে ভিড় করে এসেছিল রিনাকে দেখবার জন্য। অফিস যাওয়ার সময় রিনা সানগ্লাস পরে, হালকা লাল রঙের শাড়ি আর ব্লাউজে রিনাকে দেখাচ্ছে খুব সুন্দর। দেবনাথকে দেখে রিনা বলল, আমি অফিসে চললুম, বুঝলে, তুমি যত তাড়াতাড়ি পারো এসব ঝামেলা চুকিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। দেবনাথ বলল, আজ না গেলে পারতে না? উপায় নেই, কালকে কয়েকটা ইনকমপ্লিট চিঠি আমার ড্রয়ারে রেখে এসেছি, সেগুলো আমি না গেলে কেউ খুঁজে পাবে না। আর চিঠিগুলো যদি আজ না যায়, ডেভিস সাহেব রেগে আগুন হয়ে যাবেন। দেবনাথ পুলিশ ইন্সপেক্টরদের দিকে ফিরে বলল, ইনি আমার স্ত্রী, এর অফিস আছে, গেলে আপত্তি নেই তো? ইন্সপেক্টরটি অতিরিক্ত ভদ্র হয়ে বললেন, না না না, আপত্তি কিসের, অফিস যাবেন না কেন? যাকে শুনছি। রিনা হাত ব্যাগ খুলে বলল, এই নাও আলমারির চাবি, তোমার পাজামা টাজামা যা আছে বের করে রেখো, একদম ভুলে গেছি, চলি তাহলে। চেয়ার পেতে দেওয়া হলো ইন্সপেক্টরকে। মুখ চোখ দেখলে মনে হয় এ ব্যাপারে যেন বিশেষ কোনো উৎসাহ নেই, নেহাত বেড়াতে এসেছেন। দেবনাথ হঠাৎ অকারণে শ্রীপ্রাকে একটা ধমক দিয়ে বলল, এ কুকু, দাঁড়িয়ে আছিস কেন, যা চা কর, সকাল থেকে চা খায়নি ভালো করে।
শিপ্রা বাস থেকে রমেন ছিটকে সরে গেল। শিপ্রা অপ্রসন্ন মুখে চলে গেল রান্নাঘরের দিকে। দীপু ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করল, প্রথমে কার এজাহার নেবেন? ইন্সপেক্টর হেসে বললেন, আপনি বুঝি খুব ডিটেকটিভ বই পড়েন? হ্যাঁ, না মানে কেন বলুন তো? আপনার ভাব দেখলে বোঝা যাচ্ছে। শুনুন, সেরকম কিছু রোমাঞ্চকর ব্যাপার ঘটার আশা নেই। 50 বছরের পুরনো কেস থেকে একটা বিরাট রহস্য উদ্ঘাটন হয়ে যেত, কিন্তু আমাদের এই বছরই এত কেস পেন্ডিং আছে যে 50 বছরের বাসি মরা ঘাটাঘাটি করার সময় আমাদের নেই। তাহলে এগুলো কি হবে? এই হাটটার রাস্তায় ফেলে দেবো? একটু বাদে থানা থেকে ডোম পাঠিয়ে দিচ্ছি, সে এসে বস্তায় ভরে নিয়ে যাবে। একটা রুটিন মাফিক ফরেন্সিক টেস্ট হবে। তবে বোঝা যাচ্ছে এ নিয়ে কোনো কেস ওপেন করা যাবে না। এমনিতেই সব মার্ডার কেস সলভ করা যায় না। আর এ তো মশাই হাফ সেঞ্চুরির আগের ব্যাপার। চায়ের কাপে চুমুক দিতে দিতে ইন্সপেক্টর দেবনাথের দিকে তাকিয়ে বলল, আপনি তো মশাই খবরের কাগজের লোক। ভিয়েতনাম যুদ্ধের ব্যাপারটা কি বুঝছেন? মিটবে শিগগিরই? দীপু জিজ্ঞাসা করল, আচ্ছা, ফরেন্সিক টেস্টে জানা যাবে কঙ্কালটা কোনো পুরুষের না মেয়ের? তা জানা শক্ত নয়, কিন্তু জেনে কী হবে? আমার ধারণাটা ঠিক কি না বুঝতে পারতাম। আমার ধারণা এটা একটা মেয়েরই, দুটো ভাঙা চুরির টুকরো। এমনও তো হতে পারে কোনো মেয়েই এই লাশটা পুঁতেছিল। গর্ত খোঁড়ার সময় তার হাতের চুড়ি ভেঙে। একটা মেয়ের পক্ষে সেটা টু মাচ। 50-60 বছর আগে একটা মেয়ে আর কাউকে খুন করে আবার নিজেই গর্ত খুঁড়ে বডি ফডি পুঁতে থাকবে, এটা ভাবা। ইন্সপেক্টর হাহা করে হাসতে লাগলেন। আপনার বুঝি ধারণা 50-60 বছর আগে মেয়েরা খুব শান্তশিষ্ট ছিল, তখন তারা খুন টুন করতো না? দেবু বলল, তখন কেন, এখনও কোনো মেয়ের পক্ষে অতটা করা সম্ভব নয়। ইন্সপেক্টর বললেন, মেয়েদের চেনেন না আপনি। আমাদের লাইনে থাকলে দেখতুম তো অনেক। মেয়েরা যেমন দেবীর মতনও হতে পারে, তেমনও যদি আবার। ইন্সপেক্টর হঠাৎ মাঝখানে থেমে গিয়ে প্রসঙ্গ বদলে বললেন, নেপালি চাকরটাকে একবার থানায় পাঠিয়ে দেবেন। ওর একটা স্টেটমেন্ট নিয়ে রাখতে হবে, নিছক ফর্মালিটি আর কি। ভিড় কাটাতে কাটাতে দুপুর গড়িয়ে গেল। খিদেই পেট জ্বলছে দেবনাথের, কিন্তু খাবার উপায় নেই। পুজো অর্চনার জন্য মা পুরুত মশাইকে ডাকতে পাঠিয়েছেন। তার আগে খাওয়া হবে না। দীপু আর অফিসে যায়নি, শিপ্রা কলেজে যায়নি। রিনা গেছে বলে মা তখন থেকে গজগজ করছেন। রিনাকে একটু ভয় পান তিনি। রিনা যখন যায় তখন শাশুড়িকে বলেই গেছে, কিন্তু তখন তিনি আপত্তি করতে পারেননি। এখন বলতে শুরু করেছেন। প্রেতাত্মার বিহিত মন্ত্র পড়ে না দাঁড়ালে কখন কি বিপদ হয় মানুষের। আজকের দিনে বাড়ি থেকে কারোরই বেরোনো উচিত নয়। দীপু ঠান্ডা করে বলল, ভূত কি বৌদিকে অফিস পর্যন্ত তাড়া করবে নাকি? মা বললেন, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। ভূতের কথা আমি বলছি না, আত্মা বলে তো একটা জিনিস আছে, সেটা অন্তত মানবি তো। আজকাল মাটির তলায় কত কিছু এতকাল মাটির তলায় চাপা পড়েছিল, আত্মা আবার কোথাও চাপা পড়ে থাকে নাকি? সে তো শুনেছি হাওয়ায় ভেসে বেড়ায়। তুই থাম তো দেবু, তুই বোমার অফিসে একবার ফোন করে দেখ, খবর নে। দেবনাথ বলল, খবর আবার কি নেব? ঠিক মতো অফিসে পৌঁছেছে কি না তাছাড়া বলে দে, আজ যেন সন্ধ্যার আগেই বাড়িতে ফেরে। এখন আর ফোন টোন করতে যেতে পারবো না। ঘুমে আমার চোখ টেনে আসছে, পেটে খিদেই জ্বলছে। কোত্থেকে একটা মরার মাথা এসে বাঁধিয়েছে, যত ঝামেলা। রমেন নামে ছেলেটি পুরুত মশাইকে খবর দেওয়ার জন্য ভার নিয়েছিল। সে ফিরে এসে বলল, পুরুত মশাইকে তো পাওয়া গেল না, তিনি নবদ্বীপ গেছেন কি যেন কাজে, যেন দোষটা তারই। রমেনের মুখখানা সেই রকম কাচুমাচু। দেবনাথ বলল, ভালোই হয়েছে, দাও ঠাকুর, খেতে দাও, আর দেরি করতে পারছি না। দীপু বলল, রমেন, তুমি তো বামুনের ছেলে, তুমি কটা মন্ত্রতন্ত্র আউড়ে দাও না। আমি তো মন্ত্র জানি না, অন্নপুরুতের খোঁজ করব? মা জিজ্ঞাসা করল, অন্নপুরুত কোথায় পাবে? আর কারোর ঠিকানা জানা আছে? না তা জানি না, রাস্তায় দাঁড়িয়ে দেখব। দীপু হাসতে হাসতে বলল, এ কি দুর্গা পূজা কিংবা সরস্বতী পুজো নাকি যে রাস্তায় দাঁড়িয়ে তুমি অনবরত পুরুত পাবে? দেবনাথ বিরক্তভাবে বলল, কি হচ্ছে কি মা, আজকেই কি তোমার ওসব না করলে নয়? রোববার দিন না হয় পুরুত রেখে তোমার যা ইচ্ছা করিও, এখন খাবার দাবারের ব্যবস্থা করো, আমাকে আবার সারা রাত জেগে ডিউটি দিতে হবে। অফিস থেকে বেরিয়ে ট্রাম স্টপে দাঁড়িয়ে রিনা ঘড়ি দেখল, ঠিক 5টা 5। 5টা বাজার সঙ্গে সঙ্গেই
টাইপরাইটারের ঢাকনা দিয়ে বেরিয়ে পড়েছে। ঘড়ির দিকে তাকিয়ে রিনা কি যেন ভাবল, তারপর আস্তে আস্তে হাঁটতে শুরু করলো ময়দানের দিকে। রাস্তা পেরিয়ে ওপাশের ঘাসের ওপর দিয়ে হাঁটতে লাগলো। ট্রাম স্টপেও লোকটাকে ঠিক তার পাশে এসে দাঁড়াতে দেখে সে একটু অস্বস্তি বোধ করছিল। লোকটার চেহারা দেখলে তো অভদ্র মনে হয় না। রিনার চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিয়েছিল, তবু বোঝা যায় লোকটা রিনার দিকেই চেয়ে আছে। এখন লোকটা আসছে তার পেছন পেছন। এসব রিনার গা সহা হয়ে গিয়েছে। অফিস থেকে বেরিয়ে রিনা ট্রামে ওঠে না। এসব পাড়ায় একা একা মেয়ে রাস্তা দিয়ে হাঁটলেই কেউ না কেউ তার পিছু নেবে। এই লোকটাকে দেখলে তো মনে হয় শিক্ষিত ভদ্রলোক, কিন্তু চোরের মতন মুখ করে তার পেছনে পেছনে আসছে কেন? সামনাসামনি এসে কথা বলার সাহস নিশ্চয়ই হবে না। বেশ খানিকটা বিরক্তির সঙ্গে অতি সূক্ষ্ম একটা আনন্দ ও গর্বও বোধ করছিল রিনা। তার এখন 31 বছর বয়স, তবুও তাকে দেখে পুরুষ মানুষের আকৃষ্ট হয়। আর একটা কথা মনে পড়তে রিনা একটু হাসি পেল। দেবনাথও বিয়ের আগে তাকে এরকম অনুসরণ করত। কলেজ থেকে ফেরার পথে রিনা রোজ দেখত করুণ ব্যর্থ প্রেমিকের মতন মুখ করে দেবনাথ তার পিছনে পিছনে আসছে। একদিন রিনা ওকে অনেক কড়া কথা শুনিয়ে দিয়েছিল। বড় গাছটার নিচে দাঁড়িয়ে সিগারেট টানছিল সুবিমল। রিনাকে দেখে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, আজ একেবারে ঠিক সময় এসেছো। রিনা বলল, আজ থাকতে পারবো না, আজ এক্ষুনি চলে যেতে হবে। ঘাড় ঘুরিয়ে দেখলো সেই অনুসরণকারী লোকটা থমকে দাঁড়িয়ে পড়ে ইতস্তত করছে। এদিকে আসতেও সাহস করছে না, আবার ঠিক উল্টো দিকে ঘুরে হাঁটতেও পারছে না। লোকটা শেষ পর্যন্ত ময়দানের দিকে চলে গেল। সুবিমল জিজ্ঞাসা করল, আজ তোমার ওভারটাইম নেই? ওভারটাইম থাকলেও আজ আমাকে বাড়ি যেতে হবে। আমাদের বাড়িতে আজ একটা মজার ব্যাপার হয়েছে। আমাদের বাড়িতে একতলার মেঝে খুঁড়ে একটা মরার মাথা পাওয়া গেছে। হ্যাঁ, কী পাওয়া গেছে? রিনা মৃদু হেসে বলল, এসো ঘাসের ওপর একটু বসি। বেশিক্ষণ না কিন্তু, বাদাম কেন না? সব শুনে সুবিমল বলল, এটা তো আমার কাছে মজার ব্যাপার। রিনা বলল, তাছাড়া কি? বাড়ির মধ্যে একটা কঙ্কাল পাওয়া গেছে, আর সে বাড়ির বউ বলছে এটা একটা মজার ব্যাপার। তোমার ভয় করেনি একটু? সত্যি বলতে কি, কাল রাত্রিরে আমার একটু গা ছমছম করছিল। খালি মনে হচ্ছিল ঘরের মধ্যে যেন আমার মাথার কাছে দাঁড়িয়ে কেউ নিঃশ্বাস ফেলছে। তারা কি মাথার খুলিটা তুমি দেখেছ? হ্যাঁ। তারপরেও তুমি একা একা শুতে গেলে? বাহ, রোজই তো শুই, কালই বা শোবো না কেন? তাছাড়া কে শোবে আমার সঙ্গে? রিনা মুচকি হেসে বলল সুবিমলের দিকে। সুবিমল দুঃখিত হয়ে বলল, কেন, শিপ্রা তো তোমার সঙ্গে শুতে পারত। না, শিপ্রার সঙ্গে শুতে আমার একটু ইচ্ছা করে না। তাছাড়া মা একলা থাকবে কী করে? মাও খুব ভয় পেয়েছিল। রিনা, তোমার সত্যিই খুব মনের জোর। মনের জোর না থাকলে কি আর এক বাড়ির বউ হয়েও তোমার সঙ্গে এখানে বসে গল্প করতে পারি? দেবনাথ যদি কোনো দিন দেখতে পায়, কি বলবে তুমি তখন? কি বলবো তখন ভেবে দেখা যাবে। তবে খুব বেশি চেঁচামেচি বা রাগারাগি করার মানুষ ও নয়, চাপা লোক। দুঃখ পেলেও মনের মধ্যে চেপে রাখবে। রিনা, সত্যি বলছি, দেবনাথের কথা ভাবলে আমার মাঝে মাঝে নিজেকে দারুণ অপরাধী বোধ হয়। ওর উদারতার সুযোগ নিয়ে ওকে ঠকাচ্ছি আমরা। বেশ তো, কাল থেকে আর ঠকিও না। তুমি জানো, সে উপায়ও আমার নেই। তোমারও কি আছে? তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? আবছা অন্ধকার হয়ে এসছে। ময়দানের সব দৃশ্য এখন অস্বচ্ছ। কাছাকাছি আরও কয়েকজন জোড়া নারী পুরুষ খুব ঘনিষ্ঠ হয়ে বসে আছে। সুবিমল আলতোভাবে রিনার কোমর জড়িয়ে ধরল। তার নীর আবরণ বাহুতে হাত বোলাতে বোলাতে বলল, রিনা, কয়েকশো বছর আগে যখন তুমি কোনো রাজার পুরীতে পাটরানী ছিলে, তখন কি তুমি কোনো এক হাট থেকে আমাকে কৃতদাস হিসাবে কিনেছিলে? রিনা সুবিমলের বুকে মাথা হেলিয়ে হাসতে হাসতে বলল, কিনেছিলাম তো, এক কানা করে দিয়ে কিনেছিলাম। তাহলে বলো রাজেন্দ্রিনী, আমার ওপর আর কি হুকুম তোমার? পদসেবা করে দেব? না, আপাতত তোমার বুক পকেট থেকে ফাউন্টেন পেনটা সরিয়ে দাও, আমার ঘাড়ে ওটাতে লাগছে। সুবিমল পেনটা সরাতে গিয়ে রিনার ঠোঁটে তার আঙুল ছোঁয়ালো। তারপর মুখটা নিচু করে রিনার চুলের গন্ধ শুকতে লাগলো। রিনা ঠোঁটের ওপর থেকে সুবিমলের আঙুলগুলো সরিয়ে দিয়ে আরও এলিয়ে দিল শরীরটা। সুবিমল রিনার ওপরের দিকে হাত বোলালো এবং মুখটা সরিয়ে রিনার ঠোঁটের কাছে আনতেই রিনা ধমক দিয়ে বলল,
ইস, তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলেছিলাম না, দিল তো দেরি করে। বাহ, আমি দেরি করিয়ে দিলাম? নিশ্চয়ই, তুমি তো দেরি করালে। চলো শিগগিরই আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও, আমি তোমাকে খানিকটা পৌঁছে দিয়ে আসবো।